ধরেন একজন ব্যক্তিকে গুম করা হয়েছে, বলা হচ্ছে যে আমি তাকে ধরেছিলাম, একটা সিমেন্টের বস্তার উপরে আমি তাকে শোয়াইছি, আরেকজন এসে ওর বুকের উপর আরেকটা সিমেন্টের বস্তা রেখেছে, থার্ড জন এসে রশি দিয়ে ওকে পেঁচিয়েছে, ফিফথ জন এসে তার মাথায় গুলি করেছে, সিক্স জন তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এবং এই পুরো ঘটনাটা তাদের কমান্ডার দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে এটা করিয়েছে। তারেক সিদ্দিকী অফিসিয়ালি কোনো পজিশন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, অমুক এদের উপরে কোনো অফিসিয়াল পজিশন তার ছিল না, কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যেকটা গুমের পেছনে তার অদৃশ্য কন্ট্রোল ছিল। এই আন্তর্জাতিক একটা সনদে আমরা অনুস্বাক্ষর করার পাশাপাশি আমাদের গুমের ব্যাপারে বাংলাদেশের যে একটা নিজস্ব পটভূমি আছে এবং নিজস্ব সংগ্রাম আছে, সেই পটভূমিটা উঠে আসা দরকার, যে কোন প্রেক্ষিতে আমরা গুমের জন্য আলাদা একটা আইন করতে বাধ্য হচ্ছি। এই কথাটা আমি লেনিন ভাইয়ের সাথে একমত যে এই পটভূমিটায় এটা থাকা উচিত। কমান্ড রেসপন্সিবিলিটির জায়গাটায় এই আইনটা কমান্ডারদের দায়টা সঠিকভাবে নিরূপণ করেনি। আমি মনে করি এই জায়গাটাতে খুবই প্রফেশনাল হ্যান্ড দিয়ে এই আইনটাকে আবার একটু রিভিজিট করা উচিত, এই প্রস্তাবিত ড্রাফটটা। কারণ কমান্ডারদের ব্যাপারে যদি সঠিক তাদেরকে দায়বদ্ধ করা না যায়, তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় না আনা যায়, তাহলে এই জাতীয় অপরাধের রিকারেন্স কখনোই রোধ করা যায় না। আমি উদাহরণ দিয়ে বলবো যে গত কয়েক মাসে আমি ব্যক্তিগতভাবে অনেক সাক্ষীর বা ভিকটিমের সাথে কথা বলেছি, পারপিট্রেটরদের সাথে কথা বলেছি। ধরেন একজন ব্যক্তিকে গুম করা হয়েছে, বলা হচ্ছে যে আমি তাকে ধরেছিলাম, একটা সিমেন্টের বস্তার উপরে আমি তাকে শোয়াইছি, আরেকজন এসে ওর বুকের উপর আরেকটা সিমেন্টের বস্তা রেখেছে, থার্ড জন এসে রশি দিয়ে ওকে পেঁচিয়েছে, ফিফথ জন এসে তার মাথায় গুলি করেছে, সিক্স জন তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এবং এই পুরো ঘটনাটা তাদের কমান্ডার দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে এটা করিয়েছে। এখন এই নির্দেশটা কি সে অফিসিয়ালি চিঠিতে দিয়েছে, কাগজে দিয়েছে, কি দিয়ে প্রমাণ করবেন? এখন এই রকম ঘটনা আছে হাজারে হাজারে। আমরা এই বাস্তবতাটাকে সামনে রেখেই কিন্তু আজকের এই আইনটা করতে যাচ্ছি। সুতরাং এই জায়গায় সুপিরিয়রদের রেসপন্সিবিলিটিটাকে প্রপারলি ডিফাইন করা, তাদেরকে লায়াবল করার যে বিষয়টা, সেটা অবশ্যই করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর মধ্যে সংশোধন করে রোম স্ট্যাটিউট থেকে আমরা নিয়েছি যে এখানে এলিমেন্টস অফ ক্রাইমসটা কী হবে, সংজ্ঞাটা কী হবে, সেইভাবে যদি আমরা সেখানে নিয়ে আসি তাহলে এই গুমের সংজ্ঞাটা প্রপারলি সংজ্ঞায়ন হবে। শুধুমাত্র সেইটা যদি ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক হয় এবং এটা যদি কোনো সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে ওই অর্থে ব্যবহৃত না হয়, তাহলে এটা গুম হবে, ওই কথাটা যুক্ত করলেই সংজ্ঞাটা প্রপার হবে। আর এমনি কমান্ডার বা সুপিরিয়র অফিসারের রেসপন্সিবিলিটি কিভাবে ডিফাইন করা যায়, যেটা আগে একজন বলে ফেলেছেন যে এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 4-3 আছে, আরেকটা আছে ফিলিপাইনের যে আইনটার কথা বলা আছে, সেটাও যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে প্রপারলি এখানে ডিফাইন করা যাবে। ইফেক্টিভ কন্ট্রোল বলে একটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে নর্মালি কন্ট্রোল, যে আপনার অধস্তন অফিসার এটা করেছে, কিন্তু আরেকটা হচ্ছে যে আপনি কমান্ড স্ট্রাকচারের মধ্যে তাকে পাবেন না। লাইক তারেক সিদ্দিকী অফিসিয়ালি কোনো পজিশন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, অমুক এদের উপরে কোনো অফিসিয়াল পজিশন তার ছিল না, কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যেকটা গুমের পেছনে তার অদৃশ্য কন্ট্রোল ছিল। এই ইফেক্টিভ কন্ট্রোল, তারেক সিদ্দিকীর আঙ্গুলি হেলন ছাড়া কোনো মানুষকে গুম করে রাখা যেত না। তা আপনি এটা অফিসিয়ালি কমান্ড স্ট্রাকচার দিয়ে প্রমাণ করবেন কিভাবে? সেই জায়গাতে ইফেক্টিভ কন্ট্রোল বলে যে জিনিসটা আছে, এইটাকে লেজিসলেশনের মধ্যে আনার ব্যবস্থা করতে হবে। তা আমাদের এই রিয়ালিটিটা বাস্তবে বাংলাদেশে এই জিনিসগুলো আমরা দেখেছি। অনেকেই হয়তো ওই মন্ত্রণালয়ের মন্ত্রী না, কিন্তু আরেকজন আছে যে সে ওই বিষয়ে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। কমিশনের সদস্য নিয়োগের ক্ষেত্রে যেটা এই যে 15 বছরের অভিজ্ঞতার কথা যেটা বলা হয়েছে, এইটাতে আমরা সিগনিফিকেন্টলি যোগ্য মানুষদেরকে আমরা মিস করব। এই জায়গাতে এরকম বয়সের বা অভিজ্ঞতার যে এরকম বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, এটা তুলে নিতে হবে। কারণ তরুণ মানবাধিকার কর্মী অথবা মাঠে কাজ করেছে এমন মানুষ আছে যে তার 1 মাসের কাজেই হয়তো প্রমাণ করেছে যে বাংলাদেশে এই কাজের জন্য তার চেয়ে যোগ্য মানুষ আর নেই। তাহলে সেরকম মানুষদেরকে কমিশনে নেয়ার যাতে ব্যবস্থা থাকে, সেই ব্যাপারে একটা ব্যবস্থা থাকা উচিত। এখানে এই যে 15 বছরের অভিজ্ঞতার কথা, এরকম জিনিসটা না থাকা উচিত। নানান ধরনের লোক আমাদের দেশে আছে, তারা এই কাজটি করতে হবে। পেছনে যে সমস্ত গুমের অপরাধ হয়েছে যেগুলো ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক না,
সেগুলোকে কিভাবে বিচার করা যাবে? এখন এগুলোকে যদি বিচারের আওতায় না নিয়ে আসেন, ব্যাপক মাত্রায় গুমের ঘটনাগুলো অতীতেই ঘটেছে। এখন ভবিষ্যতে আমরা আশা করছি বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছে। আমরা কমিশন গঠন করছি ঠিক আছে, কিন্তু আমরা আশা করব বাংলাদেশে গুমের ঘটনা যেন আর কখনোই না ঘটে। পেছনের যে ঘটে যাওয়া অপরাধগুলোকে, এইটা অপরাধ ছিল, গুমের ভাষায় হয়তো ছিল না, অন্য কোনো ভাষায় ছিল, সেটাকে এই আইনের মধ্যে কোনো একটা পদ্ধতিতে আনা যাবে, এটা আমি ওনার সাথে পরিপূর্ণভাবেই একমত। এটাকে এই অপরাধের মধ্যে নিয়ে এসে এইটার বিচারটাও এই কমিশন, এই আইনের অধীনে করা যায় কিনা বা করা যাবে, এটা আমি বিশ্বাস করি, সেটার ব্যবস্থা করতে হবে। তা না হলে বিপুল সংখ্যক অপরাধ বিচারের বাইরে থেকে যাবে, যেটা বাংলাদেশকে একটা জেনারেশন ধরে ভোগাতে থাকবে যে এই মানুষগুলো কখনো আর বিচারের মুখ দেখেনি। এই আইনটার প্রয়োজনীয়তা আছে, যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ভবিষ্যতে এটা কি বেকার বসে থাকবে কিনা। তা আমার মনে হয় যে ডিস্ট্রিক্টে না হলেও এই আইন এবং এই ট্রাইব্যুনাল যদি থাকে। ও আরেকটা জিনিস অ্যাড্রেস করতে চাই ফাইনালি, যে ওই যে 3 জায়গায় গিয়ে মামলা করার কথা, কমিশনে যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, থানায় যাবে, এটার একটা সুরাহা হতে হবে। এইভাবে হতে পারে না, একটা ওয়ান ওয়ে থাকতে হবে, একটা গেটওয়েটা একটা সিঙ্গেল ওয়েতে হতে হবে। তা না হলে প্রচুর জটিলতা তৈরি হবে, হাইকোর্ট ডিভিশনের মামলা প্রত্যেকটা দিন চ্যালেঞ্জ হতে থাকবে। এই বিষয়টার সমাধান অবশ্যই হবে।